হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ম্যাথের হাই মাদ্রাসা টেস্ট পেপারের ম্যাথের পেজ 173, অর্থাৎ তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপারের সেকেন্ড স্কুল ফার্স্ট স্কুল 170 পেজের যতগুলো শর্ট কোশ্চেন ছিল সে সমস্ত শর্ট কোশ্চেনে আমরা আগের ভিডিও আলোচনা করেছি। আজকে আমরা নেক্সট স্কুল অর্থাৎ সেকেন্ড স্কুল পেজ 173-এর যে সমস্ত শর্ট কোশ্চেন আছে সে সমস্ত শর্ট কোশ্চেনে আমরা ডিটেলস সমাধান সহ আলোচনা করব, ঠিক আছে। আর এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং যদি কেউ মনে করে যে আমার বড় অঙ্কগুলো দরকার, তাহলে আমি এই বড় অঙ্কগুলোর ভিডিও এত শর্ট টাইমের মধ্যে করে দেওয়া অসম্ভব হচ্ছে। তার জন্য আমি তোমাদের বলবো, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই গ্রুপে জয়েন্ট হয়ে যাও। তাহলে আমি সেখানে সমস্ত বড় কোশ্চেনগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব গ্রুপে, ঠিক আছে। তো তোমরা যদি কারোর দরকার পড়ে, যে মনে করে যে আমার বড় অঙ্কগুলো দরকার, তাহলে তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেন যেটা ছিল সেটা কী ছিল দেখো, যে 8% বার্ষিক সুদের হারে টি বছরের সরল সুদ PTR/50 হলে মূলধন কত। তার মানে আমরা আগে জানি আমরা সুদ আয় সমান ফর্মুলা কী জানি, আয় সমান জানি আমরা যে PTR/100, এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা, ঠিক আছে। আর এই সরল সুদের মধ্যে আমরা এখান থেকে মূলধন অর্থাৎ পি মানে মূলধন, পি এর মান বের করতে পারবো, আর এর মান বের করতে পারবো, আয়ের মান বের করতে পারবো। তো এখানে আমার কী কী মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে মানে বার্ষিক সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে এবং সরল সুদ অর্থাৎ আয় দেওয়া আছে। তাহলে এখান থেকে মূলধন বের করতে বলেছে, অর্থাৎ পি এর মান বের করতে বলেছে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা পি এর মান লিখতে পারবো P=I/100 এই ফর্মুলা অনুযায়ী আমরা মানগুলো বসাবো। দেখো, তো যে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমি এখানে লিখে নিয়েছি। দেখো, আই দেওয়া আছে PTR/100, PTR/50, সুদের হার দেওয়া আছে 8% আর সময় দেওয়া আছে টি। তাহলে এখান থেকে আমরা মূলধন অর্থাৎ পি এর মান বের করতে পারবো। পি সমান লিখতে পারবো ফর্মুলা যে P=I/100/TR এবার দেখো এখানে মান বসিয়েছি, আয়ের মান কত, PTR/100/50 ইন্টু 100 আছে ফর্মুলার বাই TR, কারণ টি এর সময়টা টি আছে এবং সুদের হারটা আরই আছে, তার জন্য TRই থাকলো। এবার দেখো এখানে 50 দুগুণে 100 উপরে কেটে যায়, তাহলে কি পাচ্ছি, তাহলে PTR 2 ইন্টু PTR/TR। এবার এখানে TR কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কি বলতো 2P। তাহলে আমার এই অ্যান্সারটা হবে 2P, অ্যান্সার বি এর অ্যান্সারটা। তাহলে একের অ্যান্সারটা হবে অ্যান্সার বি এর 2P, ওকে। আর তোমাদের বললো ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, ঠিক আছে। কারণ অঙ্ক বুঝতে পারছো, অঙ্কটা বুঝতে হবে, কোন জায়গায় বোঝার দরকার সেই জায়গাটায় তোমাদের বুঝে নিতে হবে। কারণ এই অঙ্কটা না দিলে যদি এই টাইপের অঙ্ক দেই তাহলে তোমরা সেই অঙ্কটা সহজে পেরে যাবে। তাহলে 2 নম্বর কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেনটা না কষলেও হয়, মুখে হয়ে যায়, ঠিক আছে। কি বলা আছে যে এর কোন মানের জন্য a+3x² - 5x+2 = 0 সংখ্যামালাটি দ্বিঘাত সমীকরণ হবে না। আর দ্বিঘাত সমীকরণ কে বলতে পারে, দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি, যে ax² + bx + c = 0। তার মানে কি এই সমীকরণটার আকার যদি না হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না, অর্থাৎ কি বলতো ax² + bx + c = 0। তো এবার আমার এখানে বলছে যে এর কোন মানের জন্য যদি এর মানটা কত বসালে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমি যে মানটা ধরেছি যে এ সমান ফার্স্ট -3 বসিয়ে দেখছি, কারণ দেখো এর জায়গায় যদি -3 বসাই তাহলে -3 + 3 হয়ে যায়, তাহলে কি হয়ে যায় এই টার্মটা পুরোপুরি 0 হয়ে যায়। আর আমরা কি জানি যে দ্বিঘাত সমীকরণ মানে এক্সের টার্মটা মানে এক্সের বর্গ থাকতে হবে, মানে ax² এই টার্মটা থাকতে হবে। তো কী করলাম, শুধুমাত্র এর জায়গায় -3 বসে দেখছি যে -3 + 3x² - 5x+2 = 0, তাহলে এই টার্মটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি -5x+2 = 0। এটা তো আমার দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে আমরা কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না এই সমীকরণটা, সেটা হচ্ছে -3, অ্যান্সার হবে বি। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে আসি 3 নম্বরের কোশ্চেনটা, যে ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান দৈর্ঘ্যের যা, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের AB এবং CD সমান দৈর্ঘ্যের যা
সিডি ও বিন্দু থেকে ও বিন্দু হইতে এবি যায় দূরত্ব, অর্থাৎ এখান থেকে এইটুকুর দূরত্ব বলে দেওয়া হচ্ছে 4 সেমি হলে সিডি যায় দূরত্ব কত, এইটুকুটা কত। তো আমাদের একটা ফর্মুলা, একটা সূত্র মনে রাখবে, সেটা কি, যে সমান দৈর্ঘ্যের যা, সবসময় মনে রাখবে যে সমান দৈর্ঘ্যের যা, যদি জ্যার দুটা যদি সমান হয়, তাহলে সেই দুটা জ্যায়ের দূরত্ব বা দৈর্ঘ্য কী বলতো ও বিন্দু থেকে বা ও কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ সমান হয়। তার মানে যে এবি জ্যায়ের দূরত্ব যা হবে ও বিন্দু থেকে, সিডি জ্যায়ের দূরত্ব ও বিন্দু থেকে সেটাই হবে। তাহলে এখানে কি বলেছে, যে এখানে ও বিন্দু হতে এবি জ্যায়ের দূরত্ব দেওয়া আছে এবং বলে দিয়েছে দুটা জ্যায়ের দৈর্ঘ্য কি সমান, তাহলে সিডি জ্যায়ের দূরত্ব কত হবে, 4ই হবে। তাহলে এটা অ্যান্সার হবে আমার কি বলতো, অ্যান্সার বি, 4 নম্বর। ঠিক আছে, 4 সেমি হবে, বি এর নম্বর 4 সেমি হবে। ওকে, তারপরে 4 নম্বরেরটা দেখো, 4 নম্বরে কি বলা আছে, যে সাইন থিটা প্লাস কসেক থিটা ইজ ইকাল টু 2 হলে সাইন টু দি পাওয়ার 7 প্লাস কসেক টু দি পাওয়ার 7 এর মান নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা কীভাবে করা যায় দেখো, ফার্স্ট কী করলাম, যে এই যে সংখ্যাটা, এই যে সমীকরণে দেওয়া আছে সাইন থিটা প্লাস কসেক থিটা ইজ ইকাল টু 2, এই টার্মটা লিখলাম। এটা লেখার পরে আচ্ছা বলো তো তোমরা, যে সাইন থিটা সমান সমান কী জানি আমরা, 1/cosec থিটা। হ্যাঁ, যে সাইন থিটা সমান সমান 1/cosec থিটা, বা cosec থিটা সমান সমান লিখতে পারবো 1/sin থিটা। তো ওইটাই করেছি, যে সাইন থিটা রেখে দিলাম আর cosec থিটা জায়গায় কী করলাম 1/sin থিটা, কারণ এটা ফর্মুলা, তোমরা ত্রিকোণমিতির চ্যাপ্টারের ফর্মুলা দেখবে, সেখানে তোমরা এই ফর্মুলাগুলো পেয়ে যাবে। ওকে, আর যদি কেউ না ফর্মুলা জেনে থাকো, তাহলে আমার ওই গ্রুপে জয়েন হয়ে যাও, দরকার হবে যে আমার ফর্মুলাগুলো দরকার, তাহলে আমি সেই গ্রুপে ফর্মুলাগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার কী করলাম, সিম্পল ভগ্নাংশের যোগ বিয়োগ, সিম্পল কী করলাম, যে ভগ্নাংশের যোগ বিয়োগ, এই যে সাইন থিটা প্লাস 1/sin থিটা, তার মানে সাইন থিটা এখানে নিচে কিছু নেই মানে 1, তাহলে সাইন থিটা এবং অনের লসাগু কী হবে, লসাগু করা জানে, তাহলে সাইন থিটা এবং অনের গুণফলটা হবে তার লসাগু, তো সেটা করেছি সাইন থিটা। এবার দেখো এটা 1 দিয়ে ভাগ করলে সাইন থিটা পাবো, তাহলে এখানে কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা ভাগ করলে 1, আর 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 পাচ্ছি, তাহলে কী পেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস 1/sin থিটা ইজ ইকাল টু 2। আশা করছি বুঝতে পেরেছো। এবার কী করলাম, কোনাকুনি গুণ করলাম। ঠিক আছে, কোনাকুনি গুণ করলে কী পাবো, এ বরাবর এটা বলছে এটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1-এর সঙ্গে 1 গুণ করলে কী পাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস 1ই পাবো, সেটাই করলাম, আই ইজ ইকাল টু 2 সাইন থিটা। তারপরে কী করলাম, সাইন স্কোয়ার থিটা এই টার্মটাকে এই সাইডে নিয়ে চলে আসলাম, তাহলে এখানে প্লাস আকারে ছিল, তো এ পয়েন্ট আসলে কী আকারে পাবো, মাইনাস আকারে পাবো। আশা করছি বুঝতে পারলে। তাহলে সাইন স্কোয়ার থিটা -2 সাইন থিটা প্লাস 1। এবার এটা দেখো তো, এই টার্মটা আমার বর্গের সূত্র পড়ছে, অর্থাৎ এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা পড়ছে, যেখানে এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমার এখানে ঠিকঠাক লেখা হচ্ছে না, যেহেতু মোবাইলের টাচে লিখছি। তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই টার্মটা থেকে আমরা এই টার্মটা লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো স্কোয়ারটা উঠে দিলে আমরা কী পাবো, 0 পাবো, তাহলে সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা সাইন থিটার মান কত পাবো, তাহলে সাইন থিটার মান পাবো কী বলো তো 1, কারণ এই মাইনাসটাকে ওপর নিয়ে গেলে প্লাস 1 হয়ে গেল। এবার আমরা কি জানি, সাইন থিটা সমান সমান 1/cos থিটা, বা cos থিটা সমান সমান কি 1/sin থিটা, তাহলে cosec থিটা সমান সমান কী পাবো, যে 1/sin থিটা, তাহলে 1 মান বসালে 1 সমান সমান 1/1 মানে কি 1ই হয়, তার জন্য cosec থিটার মান কী পেলাম 1 পেলাম, তার মানে সাইন থিটার মান পেলাম 1, cosec থিটার মানও পেলাম 1। তাহলে এবার এখান থেকে দেখো, এবার মান বোঝাচ্ছি, অতএব সাইন টু দি পাওয়ার 7 থিটা প্লাস cosec টু দি পাওয়ার 7 থিটা, সাইন থিটা মান 1, তো 1 টু দি পাওয়ার 7 প্লাস cosec থিটা মান 1, তো 1 টু দি পাওয়ার 7, 1 মাথায় জয় থাক, যত সংখ্যায় থাক সবসময় কী হবে 1ই হবে, তাহলে 1 + 1 = 2। তাহলে এটা অ্যান্সার পেলাম কী বলো তো, সি নম্বর 2 অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পারলে। এবার নেক্সট কোশ্চিনে আসি, 5 নম্বর। 5 নম্বর কোশ্চিন কী আছে দেখো, যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। এটা একটা লম্ববৃত্তাকার চোঙ এঁকেছি, যার ব্যাসার্ধ হচ্ছে এই যে এইটুকুটা আর, এবং উচ্চতা 2r, এই উচ্চতা বলে দিয়েছে 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে, যে গোলক, এই চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত। দেখো তো, এটা যদি আর হয়, আমরা কি জানি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এইটুকু যদি আর হয়, তাহলে পুরো ব্যাসটা কত হবে 2r না, তাহলে অ্যান্সার হবে আমার 2r। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে অপশন বি, 2r একক। তারপরে 6 নম্বর, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতো। তো কী আছে বলছে 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে। আজ আমরা কি জানি, কোনো সংখ্যার কোনো সিরিজের যদি গড় বের করতে বলে তাহলে আমরা কী করব, সেই সংখ্যাটির যোগফল বাই যে কটার সংখ্যা থাকবে, যত নম্বর সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ। তো আমরা গড় বের করবো কী বলো তো, এই উপরের সংখ্যাটি যোগ করলাম, যে 6 + 7 + x + 8 + y + 14/6, কারণ ছটা সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5 6, তার জন্য 6 দিয়ে ভাগ করলাম, মানে উপরে পুরো সংখ্যাটাকে যোগ করে জয়টা সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো। তাহলে যোগ করলে আমরা কী পাচ্ছি, x + y, আর 6 7 8 আর 14 যোগ করে পাবো 35, তাহলে x + y + 35/6 পেলাম। আর এই সমান সমান দেওয়া আছে আমাদের 9, ঠিক আছে, এটা সমান সমান দেওয়া আছে 9। তো এটাকে শর্তানুসারে আমরা কী করবো, x + y + 35/9 কোনাকুনি গুণ করলে কী পাবো, x + y + 35 = 6 × 54। তাহলে x + ওয়াটাকে রেখে দিলাম, 35টাকে ওপর নিয়ে যায়, তাহলে 54 - 35, আর 54 থেকে 35 বাদ দিলে আমরা কী পাবো, 19 পাবো। তাহলে আমার যে অ্যান্সার হবে সেটা হবে অপশান এ 19। তাহলে x + y এর মান কী হবে, 19 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু। ওকে, তারপরে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করার অঙ্কটি বলার আগে তোমাদের বলবো, যদি তোমার চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমাদের বলবো, যদি কারো বড় অঙ্কগুলো দরকার হয় তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে আমি সেখানে বড় ম্যাথ যেগুলো আছে সেগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বা কেউ মেসেজ করলেও আমি পাঠিয়ে দেবো যে আমার এই অঙ্কটা দরকার, তাহলে আমি তাকে সেই অঙ্কটা দেওয়ার চেষ্টা করব বা দিয়ে দেবো। তাহলে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর কি বলেছে, যে 1 বছরে আসল ও সুদের অনুপাত দেওয়া আছে। 1 বছরে সময় বলে দেওয়া আছে, কত বছরে, 1 বছরে। 1 বছরের সুদের বছরে আসল ও সুদের অনুপাত দেওয়া আছে, তাহলে বার্ষিক সুদের হার কত। তাহলে বার্ষিক সুদের হারের ফর্মুলা কী পাবো আমরা, যে I × 100/PT, এই যে ফর্মুলা এখানে লেখা আছে, যে সুদের হার সমান সমান কী পাবো, I × 100/PT। তো এখানে কি কি দেওয়া আছে সেটা আগে দেখো। ফার্স্ট দেওয়া আছে যে আসল ধরে নিলাম, যে আসল 8x এবং সুদ হচ্ছে x টাকা, কারণ অনুপাত দেওয়া, অনুপাত আকারে আছে, ওদের নির্দিষ্ট মান দেওয়া নাই যে 8 এবং একই আছে আসল আর সুদ, অনুপাত আকারে দেওয়া আছে। যদি অনুপাত আকারে দেওয়া থাকে তাহলে আমরা এটাকে ধরে নিতে পারবো যে আসল হচ্ছে 8x এবং সুদ হচ্ছে 1x। এই অঙ্কর ক্ষেত্রে অন্য অঙ্ক দিয়ে দিতে পারে, তোমরা এই পদ্ধতি অনুসরণ করবে, তাহলে এই ধরনের অঙ্ক তোমাদের অসুবিধা হবে না। যদি তোমরা মুখস্থ করো তাহলে এই অঙ্কটা আসলে পারবে। এর থেকে যদি সংখ্যা চেঞ্জ করে দেয়, ধরো 8-এর জায়গায় 8:1 জায়গায় 8:9 করে দিল, তাহলে তোমরা পারবে না যদি না বুঝতে পারো। তার জন্য তোমাদের বলবো যে শুধু অ্যান্সারটা না দেখে পুরো অঙ্কটা ভালোভাবে বুঝে নেওয়া। তো কী করলাম, যে এই টাইপের অঙ্ক থাকলে কী করবো, ধরে নেব যে আসল হচ্ছে 8x, সুদের আর সুদটা হচ্ছে x টাকা। তাহলে আসল পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম, আর সময় পেয়ে গেছি 1 বছর। তাহলে সুদের হারের ফর্মুলা কী জানি, I × 100/PT। এখানে আমরা এবার মানটা বসাবো। তাহলে মানটা বসালে কী পাবো, দেখো যে সুদ কত পেয়েছি, x, তো x বসালাম, × 100 ফর্মুলার, আর p মানে কত 8x, তো 8x বললাম, আর বছর সময় হচ্ছে 1, তো বসালাম। কাটা করে দেখবে x কেটে যাচ্ছে, আর এদিকে তোমার কত হচ্ছে 8 25 100, তাহলে 25 কী পেলাম 2। তাহলে অ্যান্সার কী হবে আমার, যদি এটাকে পূর্ণ করতে যাই তাহলে সেটাকে পাবো আমরা 12.1%। ওকে, আশা করছি চলে বুঝতে। তাহলে শূন্যস্থান আমার কী হবে, 12.1%। তাহলে আমরা এখানে হবে 12.1%। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে আমরা নেক্সট 2 নম্বর কোশ্চিনে আসি। 2 নম্বর কোশ্চিনটা শর্ট কোশ্চিন, এটা মুখস্থ করতে পারো, অসুবিধা নেই। যে XY = ধ্রুবক হলে x যে অনুপাতে বৃদ্ধি পায় y সেই অনুপাতে হ্রাস পাবে, এটা তোমরা মুখস্থ করতে পারো, ঠিক আছে। যে XY ধ্রুবক হলে x যে অনুপাতে বৃদ্ধি পায় y সেই অনুপাতে হ্রাস পাবে। আর যদি কোশ্চিনটা এরকম থাকতো যে XY ধ্রুবক হলে y যে অনুপাত, মানে x যে অনুপাতে হ্রাস পায়, তখন y সেই অনুপাতে বৃদ্ধি পাবে, মানে এখানে বৃদ্ধি বলে এখানে হ্রাস হবে, এখানে হ্রাস বলে এখানে বৃদ্ধি হবে। তাহলে আমাদের এই বইয়ের যে টেক্সট পেপারে যে কোশ্চেনটা আছে সেটা কি, সেটা অ্যান্সার হবে হ্রাস। তারপরে 3 নম্বর কোশ্চেনে দেখো, 3 নম্বর কোশ্চেনে কি আছে, যে দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে 8 সেমি এবং 12 সেমি। দুটি বৃত্তের ব্যাস দেওয়া আছে 8 সেমি এবং 12 সেমি, এবং বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্র দ্বয় দূরত্ব কত। বহিঃস্পর্শ বলতে এই যে
বাইরে, এটা একটা বৃত্ত আঁকলাম, এটা বৃত্ত আঁকলাম, যেটার সাধারণ স্পর্শক কি এইটুকুটা হচ্ছে সাধারণ স্পর্শক। আশা করছি বুঝতে পারলে। এবার দেখো ব্যাস মানে কি, ব্যাস মানে হচ্ছে একটা বৃত্তের এই পুরোটা হচ্ছে ব্যাস, আর ব্যাসার্ধ কোনটা, অর্ধেকটা হচ্ছে কি ব্যাসার্ধ। তো একই রকমভাবে আরেকটা চিত্র আছে যার ব্যাস হচ্ছে পুরোটা এবং ব্যাসার্ধ হচ্ছে এইটুকুটা। তাহলে এটা হচ্ছে কেন্দ্র ও, এটুকু কেন্দ্র ও, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব বের করতে বলেছে। তাহলে এইটুকুটা কি, এটা অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, এইটুকু অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে প্রথম বৃত্তের ব্যাস ছিল কত 8 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে তার অর্ধেক। এটা পুরোটা যদি 8 হয় তাহলে এটা অর্ধেক, তাহলে কি এটা 4 হবে। আর এটা পুরোটা যদি 12 হয় তাহলে অর্ধেকটা কী হবে 6 হবে। তাহলে এই দুটার দূরত্ব বের করতে বলেছে, তাহলে কী পাবো 4 + 6 অর্থাৎ 10। তাহলে আমার এখানে হবে 10 সেমি। আশা করছি বুঝতে পারলে। তাহলে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কী হবে, শূন্যস্থানে 10 সেমি। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে 30 ডিগ্রি কোণের বৃত্তীয় মান লিখতে বলেছে। 30 ডিগ্রি কোণের বৃত্তীয় মান, 30 ডিগ্রি জায়গায় যে কোনো ডিগ্রি দিতে পারে, 50 দিতে পারে, 60 দিতে পারে, 40 দিতে পারে। তো তার জন্য আমাদের কী করতে হবে, এই অঙ্কটা মুখস্থ করা যাবে না। তাহলে কী করতে হবে, আমাকে এই জিনিসটা বুঝতে হবে অঙ্কটা কীভাবে আসছে। তো আমরা একটা ফর্মুলা জানি, একটা সূত্র জানি, যে আমরা জানি যে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান সমান পাই, এটা মুখস্থ, এইটা মুখস্থ রাখবে, হ্যাঁ, যে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত পাবো, ঐকিক নিয়ম হিসাবে 1 ডিগ্রি সমান সমান পাবো পাই/180। তাহলে এটা আমরা ডিগ্রিকে পেয়ে গেলাম। তাহলে 1 ডিগ্রি যদি এতটি হয় তাহলে 30 ডিগ্রি সমান কী হবে, তাহলে 30 ডিগ্রি সমান সমান হবে পাই/180 গুণিত 30। অর্থাৎ অর্থাৎ যে কোনো কোণের বৃত্তীয় মান বের করতে বলে, তাহলে ধরো 60 ডিগ্রি আছে, তো 60 ডিগ্রিকে আমরা কি করব পাই/180 দিয়ে গুণ করে দেবো। এত কিছু লেখার দরকার নেই। তোমরা সিম্পল কি করবে, যেহেতু শর্ট কোশ্চেন আছে, এমসিকিউ আছে, বা অর্থাৎ শূন্যস্থান আছে, তার জন্য আমরা এত কিছু লেখার দরকার নেই। ডাইরেক্ট কী করবো, সে বৃত্তীয় কোণটাকে পাই/180 দিয়ে গুণ করে দেবো। গুণ করলে কী পাবো, দেখো 0 0 কেটে যায়, আর 3 6 18, তাহলে কী পাচ্ছি পাই/6। তাহলে আমার শূন্যস্থানে কী হবে বলো তো, পাই/6 হবে। আশা করছি বুঝতে পেরেছো। ধরো 60 ডিগ্রি বলছে, 60 ডিগ্রির বৃত্তীয় মান, তাহলে কী পাবো, 60 ডিগ্রিকে আমরা পাই/180 দিয়ে গুণ করে নেব। তাহলে কী পাবো, এখানে 0 0 3 6 18 সমান সমান কী পাবো পাই/3। তাহলে যে কোনো কোণের বৃত্তীয় মান বের করতে বললে পারবে আশা করছি। তারপরে আমরা আসি 5 নম্বরে। 5 নম্বরটা মুখস্থ রাখবে, কোনো প্রবলেম নাই। কারণ যদি বলেছে যে একটি সমকোণী চপলে কর্ণের সংখ্যা কয়টি, 4টি, এটা মুখস্থ করবে। একটি সমকোণী চপলে কর্ণের সংখ্যা হচ্ছে 4টি। তারপরে এটা মুখস্থ করবে যে যৌগিক গড় মধ্যমার সংখ্যাগুরুর মান হলো ড্যাশ প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ঠিক আছে। এই কোশ্চেনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে যৌগিক গড় মধ্যমার সংখ্যাগুরুর মান হলো কেন্দ্রীয় প্রবণতার একক। তারপরে আসি আমরা সত্য মিথ্যায়। এবং সত্য মিথ্যা কোশ্চেনগুলো বাড়ার আগে তোমরা বলবো যে চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবার তাহলে সত্য মিথ্যায় আসি। 3 নম্বর কি বলেছে, সত্য মিথ্যা লেখো। ফার্স্ট কোশ্চেন আছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল পরিবর্তিত থাকে। একদম সত্য কথা, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে আসল পাবো সে আসলটা আবার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, কারণ যে সুদটা পাবো সেই সুদটা আসলে পরিণত হয়। ওকে, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল পরিবর্তিত থাকে। হ্যাঁ। 2 নম্বর বলেছে যে দুটি অনুবন্ধী কয়েনের গুণফল সর্বদা মূলজ থাকে। অবশ্যই এটা হবে না, এটা মিথ্যা হবে। হ্যাঁ, যে দুটি অনুবন্ধী কয়েনের গুণফল সর্বদা যে মূলদ সংখ্যা হবে সেটা ভুল কথা, মূলদ সংখ্যা হতে পারে, আর এটা মিথ্যা হবে। হ্যাঁ, তারপরে 3 নম্বর কোশ্চিন বলেছে বৃত্তস্থ সামুদ্রিক মাত্রায় আয়তক্ষেত্র। একদম ঠিক কথা, বৃত্তস্থ সামুদ্রিক মাত্রায় আয়তক্ষেত্র। তারপরে ছিল 1 রেডিয়ান লেস দেন 1 ডিগ্রি। এটা মিথ্যা হবে, কারণ 1 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান হয়, মানে 1 রেডিয়ানটা বড় হয়। কারণ দেখো পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি হয়, তাহলে 1 রেডিয়ান সমান কত হবে 180 গুণিত পাই, তার মানে কি 1 ডিগ্রি থেকে অনেক বড়, তাহলে এটা মিথ্যা হবে। ঠিক আছে। তারপরে 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 4 সেমি, উচ্চতা 3 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করো। আর আমরা কি জানি, একটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল জানি পাই আর এল, যেখানে
পায়ের তো মান জানা লেখা যায় 22/7, আর এর মান হচ্ছে ব্যাসার্ধ, আর এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। তো আমার এখানে কি দেওয়া আছে, শুধু উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া নেই। তাহলে আমাকে তির্যক উচ্চতা বের করতে হবে। আর তির্যক উচ্চতা বের করার জন্য আমার ফর্মুলা হচ্ছে, আগে দেখে নিই, ভূমি ব্যাসার্ধ 4 সেমিতে লিখে দিলাম, উচ্চতা 3 সেমি দেওয়া আছে। আর তির্যক উচ্চতা কী পাবো বলো তো, যে ভূমির ব্যাসার্ধ স্কোয়ার √, ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা হচ্ছে তির্যক উচ্চতার ফর্মুলা। কি বললাম, যে তির্যক উচ্চতার ফর্মুলা হচ্ছে যে √, ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, 5 পাবো। তাহলে তির্যক উচ্চতা কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। আর আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, পাই আর এল। তাহলে পাই থাকলো, আর এর মান কত ছিল 4, আর এল এর মান কত পেলাম 5। তাহলে গুণ করলে কি পাবো, 4 × 5 = 20 আর পাই। তাহলে এটা আমি সত্য হবে। তাহলে যদি এটা হয় কোশ্চিন, যে একটি শঙ্কুর ভূমি ব্যাসার্ধ 4 সেমি এবং উচ্চতা 3 সেমি হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 20 পাই বলেছে। তাহলে সত্য, কারণ 20 পাই আসছে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে সত্য হবে। তারপরে 6 নম্বর কোশ্চিন এবং এই স্কুলের লাস্ট কোশ্চিন। এই লাস্ট কোশ্চিনটাও কিন্তু তোমাদের মুখস্থ করার দরকার নেই, এটা তোমাদের শিখতে হবে, না শিখলে তাহলে তোমরা পারবে না। কারণ এই কোশ্চিনগুলো একটা যে এইটাই দিবে তা না, দিয়ে দিলে ভাগ্য তোমাদের, তাহলে মুখস্থ অ্যান্সার লিখে নেবে। কিন্তু ধরো চেঞ্জ করে দিল, যে কোনো একটা সংখ্যা 2-এর জায়গায় 5 করে দিল, 5-এর জায়গায় 7 করে দিল, 8-এর জায়গায় 10 করে দিল, তখন মুশকিল হবে। তার জন্য তোমাদের বলবো মুখস্থ না করে এই অঙ্কটা বোঝার জন্য। কি বলা আছে, যে 5, 15, 11, 2, 9, 17, 6 সংখ্যাগুলির মধ্যমা 6। এখানে বলে দিয়েছি এর মধ্যমা 6 হবে। তো দেখি আমরা এর 6 হচ্ছে কিনা। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে বলতে যে ছোট থেকে বড় আকারে সাজাবো। তা আমরা ছোট থেকে বড় আকারে সাজালাম, এটা অন্তত তোমরা পারবে যে ছোট থেকে বড় আকারে সাজাতে। এবার দেখো এখানে এন বলতে এখানে কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা সংখ্যা আছে। তার মানে এন মান হচ্ছে 7। আর যেহেতু 7টা অযুগ্ম, তাহলে আমাদের ফর্মুলা লিখব, যে মধ্যমার ফর্মুলা হবে n+1/2 তম পদ, মানে এগুলো ফার্স্টতম, সেকেন্ডতম, থার্ডতম, এইতম। হ্যাঁ, তাহলে এটা কাটারি করলে আমরা কত পাচ্ছি, 4। তাহলে 4তম পদ। 4 নম্বর জায়গায় কী সংখ্যা আছে, 4 নম্বরের জায়গায় কী সংখ্যা আছে সেটা আমাকে দেখতে হবে। তো এখানে 4 নম্বরের জায়গায় কী সংখ্যা আছে, দেখো যে 1, 2, 3, 4, 9 আছে, 9 আছে, সরি এখানে মধ্যমা 9 হবে। হ্যাঁ, তো 9 আছে, তাহলে আমার মধ্যমা হবে 9, কিন্তু আমার এখানে মধ্যমা কত দেওয়া আছে 6। তাহলে আমার এটা অ্যান্সারটা কি ঠিক হচ্ছে না, তাহলে এটা আমার হবে অ্যান্সার হবে মিথ্যা। আশা করি তোমাদের বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।